Ladies and gentlemen, you are under Love Area, the area of love. Story Shades Originals presents Love Area, the area of love. সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ঠিক ৮:৪০-এ আমরা নিয়ে আসি একটা বুক ভরা ভালোবাসার গল্প। কারণ আমি ভালোবাসতে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসাতেও ভালোবাসি। আর হ্যাঁ, আপনারাও চাইলে আপনাদের নিজেদের গল্প পাঠাতে পারেন আমাদের রেজিস্টার ইমেলে, মানে প্রেমের গল্প। আমাদের ইমেল 8.9lovearea@gmail.com। বানানটা বলে দিই, 8.9 LOVEAREA@gmail.com। অনেক হয়েছে, চলুন তাহলে এবার শুনে নেওয়া যাক লাভ এরিয়া। পাহাড় না সমুদ্র, এই তর্কাতর্কি আজীবন কাল ধরে চলে আসছে। পছন্দটা যদিও যার যার ব্যক্তিগত, তবে অনেকের মতে একাকিত্বকে উদযাপন করতে গেলে পাহাড়ের চেয়ে ভালো ঠিকানা পাওয়া হয়তো দুষ্কর। যাদের কেউ থাকে না তাদের পাহাড় থাকে, কথাটা একদম খাঁটি। তাই সেই সব মানুষের জন্যই পাহাড়গুলো সহস্র কাল যাবৎ দাঁড়িয়ে থাকে মৌন মুখর হয়ে। পাহাড় মানুষকে হাতছানি দেয় এক অন্য জগতে, যে জগতে জয় পরাজয়, লাভ লোকসান, ভালো মন্দ কোনো কিছুরই হিসেব নিকেশ থাকে না। থাকে কেবল এক অজানা অনুভূতি, যে অনুভূতিতে আত্মতৃপ্তি ঘটে। আর এই এমন পাহাড়ের ওই পারেই যদি আমাদের জন্য এমন কেউ অপেক্ষা করে বসে থাকে, যাদের আমরা খুঁজে চলেছি এই সাদা কালো ধুলো ধোঁয়া ভরা শহরে। প্রচণ্ড ভিড়ে চৌরাস্তার মোড় পেরোতে আমরা যার হাত খুঁজি, কিংবা প্রচণ্ড ক্লান্তির পর যার কাঁধে দীর্ঘশ্বাস ফেলতে চাই, নয়তো প্রমোশনের খবরটা সবার আগে যাকে জানাতে ইচ্ছে করে, প্রতি বছর যার সাথে শাড়ি পাঞ্জাবি রং মিলিয়ে অঞ্জলি দিতে মন চায়, তার দেখা যদি ওই পাহাড়ে পাওয়া যায়, কেমন হবে? কেমন হবে সেটা জানতে শুনতে থাকুন অনুস্মিতা মিত্রের কলমে আরো একবার চলো ফিরে যাই। সকাল 8:10 বাজে ঘড়িতে। মৃগাঙ্ক পা রাখল কুয়াশার চাদরে মোড়া দার্জিলিং স্টেশনে। এই নিয়ে 7 বার হলো ও দার্জিলিং আসছে, যার মধ্যে 3 বার প্রপার দার্জিলিংয়েই থেকেছে। বাকি বারগুলো বিভিন্ন অফবিট জায়গায় ঘুরেছে। তবে এবার ঠিক কোথায় যাবে বুঝতেই পারছে না। তাই ভাবছে যদি একান্তই মাথা কাজ না করে, দার্জিলিংয়ে একদিন থাকবে। পরের দিন ভোরে ভাগ্য সুপ্রসন্ন যদি থাকে, তবে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের সোনার আভা ছড়িয়ে দেওয়া দৃশ্যকে লেন্সবন্দি করে তারপর ঠিক করে নেবে কোথায় যাওয়া যেতে পারে। হঠাৎ ফোনটা বেজে উঠল মৃগাঙ্কর। একটা নোটিফিকেশন এলো। ফোনটা খুলে দেখল তিতলি ওর প্রোফাইল পিকচার আপলোড করেছে, সিঁদুর দানের ছবি। দেখে একটা মুচকি হাসি হেসেই লাভ রিয়াক্ট দিল। তারপরে স্ক্রল ডাউন করতে করতেই দেখলো ওদের স্কুলের সব বন্ধুরা গেছে। মৃগাঙ্করও নিমন্ত্রণ ছিল, কিন্তু টানা 4 দিনের ছুটিকে ও খালি মাটন বিরিয়ানি খাওয়ার জন্য নষ্ট করতে পারবে না। তাই কাউকে কিচ্ছু না জানিয়ে ওর চিরকালের নিশ্চিন্ত আশ্রয়ে চলে এসেছে। আর যদি বলা হয় এটা তো ছোটবেলার বন্ধুর বিয়ে, পুরনো বন্ধুদের সাথে রিউনিয়ন হতো, তবে তার উত্তরও তৈরি। ছোটবেলার স্কুল থেকে কলেজে বা চাকরি কালেও মৃগাঙ্ক ঠিক বন্ধু বানাতে পারেনি কাউকে। ওকে সবাই বন্ধু বানিয়েছে। যখন যাদের যত সমস্যা হয়
মৃগাঙ্ককে ফোন করে জানিয়েছে, মন খারাপ হলে মৃগাঙ্ককে মেসেজও করেছে, কিন্তু এর উল্টোটা কখনো হয়নি। মৃগাঙ্ক তার মন খারাপে পরীক্ষায় আশানুরূপ ফল না হলে পছন্দের মানুষটাকে অষ্টমীর রাতে অন্য কারুর হাত ধরে ঘুরতে দেখলে যতবারই ভেবেছে কাউকে ফোন করবে, খালি কন্ট্যাক্ট লিস্ট হাতড়ে গেছে। ছোটবেলাতেই মা বাবা দুজনকে হারিয়েছে ও। মাসি নিজে বিয়ে না করে সন্তান স্নেহে আগলে রেখেছিল ওকে। মাসি ছিলেন স্কুলের শিক্ষিকা, মহিলা একাই 100 ছিলেন, কি দাপুটেই না ছিল। বছর 5 আগে মাসিও মারা গেছে। আপনজন বলতে রয়ে গেছিল ভোম্বল। মাসি আর মৃগাঙ্ক দুজনে গিয়ে ওকে নিয়ে এসেছিল। মাসির রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু ছিল সে। খালি সেইবার যখন ভোম্বল মারা গেল, মৃগাঙ্ক তন্ময়কে ফোন করেছিল। হ্যাঁ, হ্যালো তন্ময়, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম রে। হ্যাঁ বল। তুই ফোন করেছিস নিজে থেকে, তার মানে? জানিস, ভম্বল মারা গেছে। ভাই মন খারাপ করিস না, দেখ সবাইকে তো একদিন যেতেই হয়, কেউ কি থাকে বল? ব্যাস এইটুকু শুনেই ফোনটা রেখে দিয়েছিল মৃগাঙ্ক। তার ক্ষোভগুলো পড়লো আয়নার উপর, চিরুনিটা ছুঁড়ে ভেঙে ফেললো কাঁচগুলো, পাগলের মতো খিমচে ধরলো চুলগুলোকে, কাঁদতে কাঁদতে মেঝের উপর শুয়ে পড়লো কুঁকড়ে। ঠিক মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় আমরা যেভাবে থাকি সেইভাবে কাঁদতে কাঁদতে বলে উঠছে অস্ফুট স্বরে, আমি তো সান্ত্বনা চাই না, চাই খালি কেউ আমার কথাটা শুনুক মন দিয়ে। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। আমিও কোনো সমস্যায় পড়লে সমাধানের উপায় বাতলে দিতে পারবো। শুধু শুধু চাই কেউ তো বলুক যে আমি ঠিক করি ভুল করি, যাই করি না কেন সে আমার সাথে আছে। সে খালি শুনবে, কোনো সাজেশন না, কোনো এক্সপ্লেনেশন কিচ্ছু দেবে না, খালি পাশে থাকবে। এইসব ভাবতে ভাবতেই মৃগাঙ্ক চলে এলো একটা চায়ের দোকানে, মঞ্জুল তামাংয়ের দোকান এটা। মৃগাঙ্ক যতবার এইদিকে আসে ওর দোকান থেকে আগে চা খেয়ে নেয়। বৃদ্ধ মানুষ, দিন আনা দিন খাওয়া হলেও মন খানা দরাজ। শিক্ষিত লোক, গ্রামের বাচ্চাদের পড়ান সন্ধেবেলা করে। अरे बाबूजी, बहुत दिनों बाद आए, तो सब कैसे हैं? जी सब ठीक है। तो बाबूजी क्या खाएंगे अभी? आपका हाथ के चाय दे दीजिए, और मैगियो खाबो একটু পরে। तो बाबूजी इस बार कहाँ जाना है? ওই তো তামাংজি, বুঝতেই পারছি না, মোটামুটি সব জায়গাতেই ঘোরা, হুট করে বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম। आप ही बता दीजिए कहाँ जाए इस बार। रंगीत नदी का नाम सुना है बाबूजी? হ্যাঁ, নাম তো শুনেছি, এদিককারই তো নদী। हाँ बाबूजी, रंगीत नदी के पार में वो जो किजम गांव है ना, बहुत ही खूबसूरत আছে बाबूजी। दिखले अपना दिल खुश हो जाएगा, और नदी के किनारे में बैठ के आप पहाड़ भी देख पाएंगे। वहाँ से सिक्किम तो बहुत ही पास में है, लेकिन कंचनजंगा वहाँ से नहीं दिखता। আরে সেটা চাপ নেই, কাঞ্চনজঙ্ঘা তো প্রতিবারই দেখি। যদিও ভেবেছিলাম এবার একটু যাব, ছবি তুলব, তবে ওয়েদার রিপোর্ট তো সুবিধার নয়, আর দারুণ জায়গাও বললে তুমি। আচ্ছা कैसे जाएं यहाँ से तमांग जी? आप बिजनबाड़ी से गाड़ी लेकर जा सकते हैं। আচ্ছা বেশ, তবে এবার কিজম গ্রামেই যাব। ঠিক है,
चलिए फिर मिलते हैं। हाँ, सावधाने जाबेन बाबूजी। বিজনবাড়ি থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে মৃগাঙ্ক রওনা দিল কিজম গ্রামের দিকে। মৃগাঙ্ক যখন গ্রামে পৌঁছলো তখন পাহাড়ি গ্রামে আলো আঁধারি খেলা চলছে। এমন পাহাড়ি এলাকাতে সন্ধ্যাটা এমন ঝম করেই নেমে যায়। অনতি দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোকে অন্ধকার গ্রাস করছে ধীরে ধীরে। মৃগাঙ্কর ব্যাগে ট্রেকিংয়ের জন্য সমস্ত জিনিসপত্রই ছিল, কিন্তু এমন সন্ধ্যায় অন্ধকারে আশপাশের জায়গা ভালো করে না দেখে তাঁবু খাটাতে ওর মন চাইল না। ঠিক করলো আজকের দিনটা একটা হোমস্টেতে থেকে কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। সামনেই ব্লুমফিল্ড নামে একটা হোমস্টে, সেখানে গিয়ে সে উঠল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে কফি অর্ডার করে হাতে ফোনটা নিয়ে বসলো। ফোনটা খুলেই আবার তিতলির বিয়ের ছবিগুলো দেখতে লাগলো। তারপর ব্যালকনিতে গিয়ে বসলো। ধোঁয়া ওঠা কফির কাপ কখন ঠান্ডা হয়ে গেল টেরও পেল না। চোখ বন্ধ করলে ভেসে আসছে মাধ্যমিকের সময়গুলো। কিভাবে টেস্ট পরীক্ষায় আগে ওরা দুপুরে একসাথে অঙ্ক করত। তিতলি অঙ্কে খুব ভালো ছিল, ওই প্রায় সবাইকে অঙ্ক বোঝাতো। কিরে মৃগাঙ্ক, এখনো এক্সের ভ্যালু এলো না? এই সুদীপ্ত, কি করছিস? এটা তো লিনিয়ার ইকুয়েশন। কিংবা সেই সরস্বতী পুজোটা যেদিন ওরা সব বন্ধুরা একসাথে বেরিয়েছিল, তিতলি একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিল। এই মৃগাঙ্ক, এত দেরি করলি কেন রে? আবার সেই অষ্টমীর রাত যেদিন একসাথে তিতলি আর সৌরভকে হাত ধরে যেতে দেখেছিল। মৃগাঙ্ককে দেখে তিতলি বলেছিল, ভাই আমাকেও আজ গোলাপ দিয়েছে জানিস। মৃগাঙ্কর চশমাটা যেন ঝাপসা হচ্ছে, ঠোঁটগুলো কাঁপছে, আবারও ভয় করছে, একাকিত্বর ভয়। এত উৎসব, এত আয়োজন, চৌকাঠ পেরোলেই এত হই হট্টগোল, কিন্তু কোনো এক অদ্ভুত জাদু বলে এগুলোর কোনো কিছুই যেন মৃগাঙ্ককে স্পর্শ করে না। সারাটাক্ষণ ওর কানে ফিস ফিসিয়ে কেউ যেন বলে যায়, তুই একা, কেউ নেই, কোথাও নেই। এরপর সেদিন রাতে কিছুই না খেয়ে ঘুমিয়ে পড়ে সে। পরদিন ভোর ভোর উঠে রওনা দিল সামনের পাহাড়টার দিকে। ওই পাহাড়টা যেন হাতছানি দিয়ে ডাকছে ওকে। কেউ যেন বসে আছে ওখানে অনেক বছর ধরে মৃগাঙ্কর অপেক্ষায়। সামনের পাহাড়টায় বেশ অনেকটাই হাঁটতে হাঁটতে উঠে পড়ল সে। একটু দূরে দেখা যাচ্ছে তাঁবু খাটানো আছে। ওখানে গিয়েই একটু জিরানোর জন্য বসল মৃগাঙ্ক। পাহাড়ি ঘাসের জমিতে এলিয়ে দিল নিজেকে, নিজের সমস্ত ক্লান্তিকে এলিয়ে দিল ওই মাটিতে। চোখ দুটো বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এইভাবে কখন যেন ঘুমিয়ে পড়ল, টেরই পেল না। যখন ঘুম ভাঙল, চোখ দুটো খুলতেই দেখল কে যেন সামনে বসে আছে। চোখটা একটু রোগড়ে নিয়ে দেখে সামনে বেশ ফর্সা, লম্বা গড়ন, অথচ ভীষণ রোগা। মুখটা একদম পূর্ণিমার চাঁদের মতো গোল, চোখ দুটো টানা টানা, তাতে কাজল লেপটে গেছে, আর উস্কো খুস্কো চুল এড়িয়ে একটা মেয়ে এক মনে একটা নোটবুকে যেন কিছু স্কেচ করছে। আরে উঠছেন কেন? স্কেচটা একটু বাকি ছিল যে। স্কেচ? কিসের স্কেচ? আরে আপনি এমনভাবে হাত দুখানা ছড়িয়ে ঘুমোচ্ছিলেন না, মনে হচ্ছিল কোনো ছোট্ট বাচ্চা যেন মায়ের কোলে ঘুমিয়ে আছে। তাই অমন একটা স্কেচ আঁকার লোভ সামলাতে পারলাম না। কই দেখি কেমন ছবি। এটা হাত বাড়িয়ে দিল নোটবুকটা। আরে এ তো বেশ। হ্যাঁ, ওই শেডটা একটু বাকি আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ।
আপনি একাই এসেছেন বুঝি? হ্যাঁ, আমি একাই। আপনি একা একটা মেয়ে? না মানে আর তো কাউকে বা কোনো টেন্ট দেখছি না। কেন? আপনি বুঝি এর আগে কোনো মেয়েকে সোলো ট্রাভেল করতে দেখেননি? এমান না না, আসলে জায়গাটা এত নির্জন তো তাই। উফ, এত ভাবলে তো আর কিছুই দেখা হবে না এই জীবনে। আচ্ছা, এতক্ষণ ধরে কথা বলছি, বা আপনার নামটা কি যেন? তিতাস রায়। বা এটা তো একটা নদী। হ্যাঁ, বাংলাদেশের। যদিও এর উৎপত্তি ত্রিপুরায়, আসলে বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসেবেই পরিচিত। তিতাস একটি নদীর নামে উপন্যাসও তো আছে। হ্যাঁ আছে তো, আপনি পড়েছেন? কর্পোরেটের জাতাকল থেকে আমার আমিটাকে বাঁচিয়ে রাখতে এই বই পড়ি আর বারবার এই পাহাড়ে ছুটে আসি। আচ্ছা, আপনার নাম কি? মৃগাঙ্ক শেখর সেনগুপ্ত। পিসিএসে আছি, ওই সিএসসি নিয়ে পড়ছি। বিশাল নাম তো আপনার, তার সাথে কোর্সটিও বিশাল। কথাটা বলেই দুজনে হেসে উঠল। পাহাড়ের পাতা ঝরা শুষ্ক হাওয়ার সাথে মিশে যেতে থাকলো দুটো সম্পূর্ণ অপরিচিত মানুষের হাসি টোল। এই জায়গাটা তো কেউ সেভাবে চেনে না, আপনি জানলেন কি করে? এই একই প্রশ্ন আমিও কিন্তু আপনাকে করতে পারি। আমি চিনতাম না, আমাকে একজন বলল, তার সাজেশন। যে জায়গা কেউ সেভাবে চেনে না সেখানে ঘুরে বেড়ানোটাই আমার কাজ। আচ্ছা, আপনি জানেন তো এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? হ্যাঁ জানি তো। বাহ, তাহলে তো আপনার বেশ এলেম আছে বলতে হবে। কাঞ্চনজঙ্ঘার মোহ কাটাতে পেরেছেন যখন। আজকে কোথায় যাবেন? না, বেলা তো পড়েই এলো, এখানেই থাকবো। এখানে সন্ধ্যা কিন্তু হুট করে নেমে যায়। এটাও একটা রহস্যময় সৌন্দর্য, এটাকে উপভোগ করা যায়। তা ঠিকই বলেছেন। ওই যে দূরে বিনুনের মতো একটা রাস্তা দেখা যাচ্ছে, দেখেছেন? ওই পাহাড়ের গা ঘেঁষে, ওটা সিকিমে যাবার রাস্তা। রাতের বেলা ভারী অদ্ভুত লাগে। আপনি বোধ করি এখানে আগেও এসেছেন? না, তবে এই জায়গাটা নিয়ে আমি অনেক পড়েছি। এরপরে ওরা ব্যাগ থেকে কিছু শুকনো খাবার খেতে থাকে। মৃগাঙ্ক তিতাসের তাঁবু থেকে কিছুটা দূরে নিজের তাঁবুটা খাটালো। এরপরে মৃগাঙ্ক ব্যাগ থেকে বই বের করে পড়তে থাকে। সন্ধ্যায় মৃগাঙ্ক বেরিয়ে আসে তাঁবু থেকে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে তিতাস একটা উঁচু পাথরের উপর বসে উল্টো দিকের সেই সিকিমে যাওয়ার রাস্তা দেখছে। সত্যি ভারী অদ্ভুত দেখাচ্ছে রাস্তাটা। চারদিকে এমন ঘন অন্ধকার, বিনুনির মতো আঁকাবাঁকা রাস্তা, আর তাতে সারি দেওয়া বাড়ি, যেন জোনাকি পোকারা এঁকে বেঁকে উপরে উঠে যাচ্ছে। মৃগাঙ্ক তাকিয়ে রইল তিতাসের দিকে। আলো আধারিতে মেয়েটার মুখ অস্পষ্ট, তবুও মার্বেলের মতো চোখ দুটো ঝলমল করে জ্বলছে। সে এগিয়ে এসে তিতাসের পাশে বসল। তিতাস নির্বিকার হয়ে তাকিয়ে রইল রাস্তাটার দিকে। কিছুক্ষণ পর তিতাসকে জিজ্ঞাসা করলো, কি ভাবছেন? My little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. The woods are lovely, dark and deep, but I have promised to give, and miles to go before I sleep, and miles to go before I sleep. তিতাসের পর মুখটা ফেরায়, মৃগাঙ্কর দিকে তাকিয়ে বলে, কবি লেখক কি অদ্ভুত হয় না এরা! আমরা ঠিক যেটা বলতে চাই, খালি শব্দের অভাবে গলা অব্দি এনে দলা পাকিয়ে ফেলি, কথাগুলো যেন ঠিক ঠোঁট অব্দি আনতে পারি না, ওগুলোই ওনারা কলমে লেখে। ভাগ্যিস ওনারা ছিল, নয়তো এমনিতেই কাউকে কি চাই কিচ্ছু বোঝাতে পারি না। আচ্ছা তিতাস, আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদি। দিদির এই 2 মাস আগেই বিয়ে হয়েছে। বাহ, অনেকে আছে তাহলে। আপনার? কেউ নেই। কেউ না মানে কি? এত বড় পৃথিবীতে কেউ তো থাকবে। মা বাবাকে ছোটবেলাতেই হারিয়েছি। মাসি ছিল, মাসির কাছেই মানুষ। মা যশোদার কথা লোকে গল্পে শুনেছে, আমি চোখে দেখেছি। বছর 5 আগে মাসিও মারা গেছে। আর বন্ধু জিনিসটা ঠিক
পোষায়নি আমার। সবাই কেমন দরকারে আর জ্ঞান দিতেই উদয় হয়। আমার দরকারে সুখ দুঃখে কেউ নেই। বুঝেছি, ইন্ট্রোভার্ট তাই তো? হ্যাঁ। তা আমার সাথে এত জমিয়ে আড্ডা দিচ্ছেন কি করে? মনের এত কথাই বা বলছেন কেন? প্রশ্নটা শুনে মৃগাঙ্কর মাথায় যেন বজ্রাঘাত হলো। নিজের মনে বকতে থাকি, সত্যিই তো, এমন হুট করে আমি তো কারোর সাথে কথা বলি না, আর এত সব পার্সোনাল কথা চেনা নেই জানা নেই, হুট করে একটা মেয়েকে বলে দিলাম। ঘাবড়ে গেলেন? ঘাবড়াবেন না, আমাকে এমন অনেকেই অনেক মনের কথা শোনায়, আমিও চুপ করে শুনি। তিতাস নামটা না আমার মায়ের রাখা। মা ছোটবেলা থেকেই বলতো, নদীতে যেমন সবাই তাদের আশা ভরসার প্রদীপ জ্বালিয়ে ভাসায়, মন খারাপে চুপটি করে নদীর পাশে বসে নদীকে তার মন খারাপের কথা শোনায়, তোকেও অমন হতে হবে। সবার সব কথা মন দিয়ে শুনবি। পৃথিবীতে বলার লোক অনেক আছে, কিন্তু শোনার লোক নেই। তুই সেই শোনার লোক হবি, সবার গল্প শুনবি, তারপরে সেটা ভাসিয়ে নিয়ে যাবি নিজের সাথে। ধৈর্য রাখবি, সহনশীল হবি, এক্কেবারে নদীর মতন। আপনার মা তো দারুণ কথা বলেন। আর কি কি বলেছে আপনাকে? মা বলতো নদীর ওপর কত কেউ নোংরা ফেলে, তাতে নদী কখনো নোংরা হয় না, সে তার মতোই বইতে থাকে। তুইও অমনি হবি, যে যাই বলুক যাই করুক তুই তোর মতন এগিয়ে যাবি, কখনো থামবি না। আপনি মায়ের কথা খুব মানেন বলুন। চেষ্টা করি। ছোটবেলা থেকে মায়ের কথা শোনাটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, ছাড়তেই পারিনি কখনো এই অভ্যেসটা। নিজের কষ্ট হলেও মায়ের কথা রাখার জন্য আমি কাজগুলো এখনো করে যাই। কষ্ট? কিসের কষ্ট? কিছু না। আচ্ছা, রাত হলো, কাপ নুডলসগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন, কাল কিন্তু ভোর ভোর যেতে হবে। হ্যাঁ, কোথায় যাব কাল আমরা? নেজি মনেস্ট্রি। ওকে। এরপরে মৃগাঙ্ক ঘুমাতে নিজের টেন্টে চলে যায়। সেদিন রাতে শুয়ে মৃগাঙ্ক ভাবছিল, এতগুলো বছরে এই প্রথমবার কেউ কোনো জ্ঞান উপদেশ বাতেলা বা বিরক্তি ছাড়া একটানা নিঃশব্দে ওর কথা শুনল। কি বলল, কি চাইল, সবটা জানল, ধৈর্য ধরে পুরোটা শুনল। তিতাস তখনও টিলাটার ওপর বসে রাস্তা দেখে যাচ্ছে। কাক ভরে ঘুম ভেঙে গেলে মৃগাঙ্ক বাইরে এসে দেখে তিতাস টিলাটার পাশেই ঘুমিয়ে পড়েছে। বেচারি ঠান্ডার মধ্যে উঁকড়ে শুয়ে আছে। মৃগাঙ্ক নিজের চাদরটা ওর গায়ে জড়িয়ে দিয়ে পাশে গিয়ে বসল। মেয়েটার মুখটা সত্যি অসম্ভব শান্ত, ক্লান্তির রেশ সারা শরীর মুখ জুড়ে স্পষ্ট। তবুও যেন স্মিত হাসির রেখাটা মুছে যায়নি। নিজের খুব একটা যত্ন নেয় না, দেখেই বোঝা যাচ্ছে, তবুও চোখ দুখানা নজর কাড়ে। আজ পাহাড়ি গ্রামের সূর্যও যেন শান্ত জলধারায় নিজের প্রতিবিম্ব তৈরি করবে বলেই অনেকটা আগেই কুয়াশা কাটিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। সোনার বরণ ঢেলে দিচ্ছে মেয়েটার মুখে। ফর্সা মুখ দুটো চিকচিক করে উঠছে রোদ্দুর পড়াতে। মৃগাঙ্ক এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরই মধ্যে ঘুম নিয়ে যায় তিতাসের। চোখ মিলে দেখে সামনে মৃগাঙ্ক বসে। আরে, তুমি উঠে গেছো? হ্যাঁ। এই সরি, তুমি বললাম, ঘুমের ঘোরে খেয়াল ছিল না। তুমিটাই ভালো। তা বেশ, কিন্তু আমি বললাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম। তুমি সারা রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়েছ? আরে ওসব ছাড়ো, আমার অভ্যেস আছে। আচ্ছা, আমায় একটু সময় দাও, চোখ মুখে একটু জল দিয়ে আসছি। ও হ্যাঁ, ভালো কথা, তুমি কতদিন থাকবে? মানে তুমি ফিরবে কবে? ফিরবে? ফিরে যেতে হবে? প্রশ্নটা শুনেই মৃগাঙ্কর উৎফুল্ল মন এক নিমেষে চুপসে গেল। কেন এখানে থেকে যাওয়া যায় না আজীবন? এত কাল পর মনে হচ্ছিল
উত্তাল সমুদ্রের দিক হারিয়ে ফেলা নাবিক তট খুঁজে পেয়েছে। কি হলো, ফিরবেন কবে? হ্যাঁ, কাল পরশু 2 দিন আছি, 4 দিনের ছুটি। তুমি কতদিন? আমি আছি যতদিন আমার ইচ্ছে হয়। মানে তোমার ফেরার তাড়া নেই? তুমি কাজ করো নাকি পড়াশোনা? আমার ব্যাপারে পরে সময় করে শোনো, এখন চলো ঘুরে আসি। সন্ধ্যেতে আবার যখন বসবো তখন বলবো। পাহাড় থেকে নিচে নামতে নামতে তিতাস বলল, তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে আমার ফেরার তাড়া আছে কিনা, কিন্তু কি অদ্ভুত দেখো, স্বাভাবিকভাবে ফেরার তাড়াটা কিন্তু তোমার থাকবার কথা নয়। তোমার জন্য তো কেউ অপেক্ষা করে নেই, তাহলে তোমার ফেরার তাড়া কেন? অফিসের ছুটিটা যে বাধা ধরা। এটাই তো, আমরা আসলে মন থেকে কেউ মুক্ত নই, অথচ দেখো তুমি একা মানুষ, তুমি যা চাও তাই করতে পারো। আমরা প্রত্যেকেই নিজেদের ইচ্ছে মতো করে সব কাজ করতে চাই, কেউ বারণ করবে না, কেউ শাসন করবে না, ঘরে ফেরার তাড়া থাকবে না। কিন্তু যদি সত্যি এগুলো হতে থাকে, তোমার ঘরে কোনো মানুষ নেই, তোমার ফেরার তাড়া নেই, খাওয়ার থালা আগলে কেউ বসে নেই, তাকে তুমি কি বলবে? স্বাধীনতা নাকি একাকিত্ব? কথাটার উত্তর দিতে পারে না তিতাস, খালি মৃগাঙ্কর হাতটা শক্ত করে ধরে নেয়। ওই যে মনেস্ট্রিটা। হ্যাঁ চলো। এই মনেস্ট্রিটা বেশ পুরনো, কিন্তু ওখানে 1960 সাল লেখা ছিল নির্মাণ সময়কালের জায়গায়। নিজি মনেস্ট্রি একটা প্রাচীন গুম্ফা, মানে পর্বতের গুহ আর কি, পাথর কেটে কেটে কাঠ দিয়ে করা। শোনা যায় এই গুম্ফাটা তেন্দুক রাজবংশের প্রাসাদ ছিল এককালে। তেন্দুক রাজার বংশধর অ্যান্ড্রুর তৈরি করা কার্মি ফার্ম হোমস্টেও এখানে আছে। আমরা যে রাস্তা ধরে গেছিলাম ওটা ডান পাশের রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে। ও বাবা, এত গল্প! তাই এদের গল্পটা কি? 1760 নাগাদ রাজবাড়িটা তৈরি হয়েছিল। তেন্দুক রাজা ছিলেন তিব্বতী, সিকিমের বাসিন্দা। ব্রিটিশরা তাকে রাজা উপাধি দেয়। তাই? হ্যাঁ, এবার ওই দিকটা চলো। বলেই তিতাস মৃগাঙ্কর হাত টান মেরে ওকে নিয়ে যায়। হঠাৎ করে যেন নদীর জলে প্লাবন এসেছে, ছাপিয়ে যাচ্ছে 2 কুল। তিতাস বাচ্চাদের মতো দৌড়ে বেড়াচ্ছে। এই যে দেখো, এই বুদ্ধের ছবিটা দেখছো, এটা একটা নকশা ডুঙ্গা, পাথরের গায়ে খোদাই করা। জানো, এটা প্রাকৃতিক রং, মানে এই গাছের পাতা, ফুল, হলুদ এইসব থেকে নির্যাস বের করে আঁকা। ইমপ্রেসিভ। এত ইতিহাস জানলে কি করে? ইতিহাসের স্টুডেন্ট নাকি? আগে একদমই নয়, আমি কেমিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট লেকচারার, স্কটিশ চার্চের। আচ্ছা, তাহলে তুমি প্রফেসর। বাপরে, বেশ তো। কিন্তু বেলা হয়েছে, কিছু খাবে তো? হ্যাঁ খাবো, খেয়ে নিয়ে ওই দিকটায় যাব। কেমন? ওই দিকে না স্কোয়াশের চাষ হয়। আচ্ছা চলো। তিতাস এমনিতে যে শান্ত সেটা দেখলেই বোঝা যায়, কিন্তু পাহাড়ে ওর চলা দেখে মনে হচ্ছে যেন ও একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে লাফিয়ে চলে যেতে পারবে। যেভাবে হাঁটছো তোমাকে দেখে কিন্তু পাহাড়ি মেয়েই মনে হচ্ছে। পাহাড়ের মধ্যে নিজেকে উজাড় করে দিয়ে দেখো, পাহাড়ও তোমায় 2 হাত দিয়ে আঁকড়ে ধরবে। আমি সাধারণত একা করতেই পছন্দ করি, তবে এখন মনে হচ্ছে এই ট্রিপটায় তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। তিতাস কিছু বলল না, এগিয়ে গেল সামনের দিকে। সূর্য ডোবার আগে আগে ওরা আবার ওদের তাঁবুতে ফিরে আসে। তিতাস আর মৃগাঙ্ক পাথরটার উপর বসে উপর থেকে শহরটাকে দেখতে লাগলো। আচ্ছা, তুমি আমার ব্যাপারে এত কিছু শুনলে, তোমার ব্যাপারে আমার তো কিছুই জানা হলো না। কি জানতে চাও বলো? তুমি থাকো কোথায়? মেদিনীপুর, এখন কাজের সূত্রে কলকাতায়। তুমি? দমদম পার্কে। আচ্ছা, তোমার বাড়িতে তো সবাই আছে, তুমি তো ওদের সাথে একবারও ফোনে যোগাযোগ করলে না? ওরা জানেই না আমি এখানে। মানে বাড়িতে বলে আসোনি?
আমার বাড়ির কেউই আমি কখন কোথায় যাই কিচ্ছু জানে না, জানার চেষ্টাও করে না। মানেটা কি? এই যে বললে কিছুদিন আগে দিদির বিয়ে হলো, তবে? আমি ওদের সব খবর রাখি, ওরা রাখে না। তবে দিদির সাথে যোগাযোগ আছে। তুমি থাকো না ওদের সাথে? না। মৃগাঙ্ক আর কিছু শোনে না। তিতাস ওর মুখের দিকে তাকালো, হালকা হেসে বলল, বাবা পিসি খুব আউটডেটেড। ওই একজনকে পছন্দ করতাম, তখন ক্লাস 11-এ পড়ি, ছেলেটা কলেজ। যদিও তখন ভাবতাম যে ওটাই বুঝি ভালোবাসা, তো কিছুদিন পর থেকে ছেলেটা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকে। আমি যখন কিছুতেই দম ছিলাম না, বাড়ির সামনে এসে আমার সম্পর্কে আজে বাজে কথা বলছিল। বাবা লোকলজ্জার ভয়ে ঠিক করলো এইচএসের পর বিয়ে দিয়ে দেবে। বাবা বিশাল জেদি, আর আমিও ওই বাপকি বেটি, আমি আরও জেদি। কিছুতেই কিছু হচ্ছে না দেখে বাড়ি ছাড়লাম। সে কি, এইটুকু বয়সে থাকতে কোথায়? আর তোমার মা তো অন্যরকম বললে। হ্যাঁ, ওইটুকু বয়সেই। মা অন্যরকম, অনেক আধুনিক, কিন্তু খুব নরম আর ভীতু প্রকৃতির। আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তো, তাই বাবার ওপরে কথা বলতে ভয় পায়। আমি ওই জন্যই ছোটবেলা থেকে চেয়েছিলাম যাই হোক নিজের পায়ে দাঁড়াবো। মায়ের মতো ছোটবেলা থেকে হতে চেয়েছি আমি, কিন্তু মায়ের মতো নিরীহ হয়ে থাকতে চাইনি। কোথায় থাকতে? মেসে। মা টাকা পাঠাতো দিদিকে দিয়ে। এখন যতটুকু যোগাযোগ আছে মায়ের সাথে দিদির সূত্রে। এখনো নতুন বিয়ে, নতুন সংসার, তাই আর হুটহাট করে ফোন করা হয় না। তাই কেউ জানেই না আমি কোথায়। তাহলে তোমার কেউ থেকেও নেই? কি বললো কেউ নেই আমার? একটা গোটা আকাশ আছে, এমন ফুরফুরে হাওয়া আছে, শীতের রোদ আছে, বর্ষার বৃষ্টি আছে, শরতের শিউলি আছে, গরমের আমপান্না শরবত আছে, বসন্তের মুঠো ভরা রং আছে, এক আলমারি বই আছে, আমার কলেজের স্টুডেন্টসরা আছে, আমার থিসিস পেপার আছে, আর আছে এই পাহাড়। তোমার মতো করে যদি সবাই ভাবতেই পারতো, তাহলে তো পৃথিবীটা ফুলের বাগান হয়ে যেত। কথাটা বলে হো হো করে হেসে ওঠে তিতাস। আপাতভাবে ওটাকে আমি আপনি রসিকতা ভাবতেই পারি, কিন্তু মৃগাঙ্ক সেদিন বুঝেছিল নিজের ভিতরের চাপা কান্না আড়ালের জন্যেই এমন অট্টহাসি। তাই মৃগাঙ্কর হাতটা তিতাসের কাঁধে উঠতেই তিতাস কেঁদে ফেলে। এত কষ্ট লুকিয়ে রাখো কেন? নদীও কিন্তু একসময় ধারণ ক্ষমতা হারালে দুকুল ছাপিয়ে প্লাবন আনে, মহাপ্লাবন ডেকে আনে, তারপর আবার দুই কুলে নতুন সৃষ্টি করে। তিতাস কিছু বলে না, চুপ করে বসে থাকে। ওর খোলা চুলগুলো পাহাড়ের সন্ধ্যার হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে। মৃগাঙ্ক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃগাঙ্ক যত তিতাসকে দেখছে তত ওর মনে হচ্ছে অনেক দিন পর যেন ও কারোর কাঁধে নিঃশ্বাস ফেলতে পারবে। সেই মানুষটাও যেন ওর নিঃশ্বাসের উষ্ণতা দেখে বুঝে যাবে তার মন খারাপ নাকি অবসাদ নাকি ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা জিনিস দেখবে? কি দেখি? মৃগাঙ্ক তার পকেট থেকে ফোনটা বার করলো, তিতলির বিয়ের ছবিগুলো দেখালো। কে এটা? প্রাক্তন প্রেমিকা নাকি? ক্ষণিকের জন্য প্রেমিকা বলার অধিকার পেতে পারলেও জীবনটাকে ধন্য মনে হতো। ও আমার প্রেমিকা নয়, কিন্তু আমি ওর একতরফা প্রেমিক ছিলাম এককালে। জানিয়েছিলে? সুযোগই পাইনি। তখন ওই মাধ্যমিকের সময়, ওই বয়সে যা হয়, প্রথমবার পেন দেওয়ার অজুহাতে কারুর আঙুল ছুঁয়ে যাওয়া, টেস্ট পেপারের ফাঁকে লুকিয়ে রাখতাম চিঠি। ভেবেছিলাম সেবারের দুর্গাপুজোয় জানাবো, কিন্তু জানানোর আগেই দেখলাম সেদিন তিতলি আর সৌরভ, মানে আমাদের ক্লাসমেট, একসাথে হাত ধরে ঠাকুর দেখছে। 14 বছর আগের ঘটনা, কেউ জানে না, তোমাকেই জানালাম। এখনো ভালোবাসো বুঝি? না না, আসলে প্রথম প্রেম তো, ওই প্রথম প্রেমের অনুভূতিগুলোকে ভুলিনি। পরে একটু বড় হতেই বুঝেছিলাম
আমি আর তিতলি দুটো সম্পূর্ণ ভিন্ন মানুষ। যদিও বিপরীত মেরুর মানুষরা ভালো থাকে একসাথে, আমাদের আসলে জীবন থেকে চাহিদাগুলো আলাদা। ও মন খারাপে শপিং ভালোবাসে, আমি নিরিবিলি গঙ্গার ঘাটে বসতে কিংবা কোনো পছন্দের লেখকের বই পড়তে। আর যদি একটু বেশি মন খারাপ হয় তবে চলে আসি পাহাড়। তাহলে তিতলির বিয়ের ছবি দেখে মন খারাপে এই পাহাড়ে এসেছো, তাই তো? কিছুটা ঠিক, তবে দুঃখ নয়, আফসোস ছিল মনের কথাগুলোকে কাউকে না বলার। এত বন্ধু বান্ধব, অফিস কলিগ, কেউ কিচ্ছু জানে না। কিন্তু দেখো, তোমাকে না জানতাম না চিনতাম, কিন্তু তোমার কাছে আমি একটা খোলা ডায়েরির মতো নিজেকে মেলে ধরতে পারছি। আসলে মানুষ সবাইকে নিজের মনের কথা জানাতে পারে না, জানো। সবাইকে কেমন আছিস এর উত্তরে ভালো নেই বলা যায় না। সত্যি বলতে বেশিরভাগ সময়ই আমরা মিথ্যেটাই বলি যে হ্যাঁ ভালো আছি। তিতাস চুপ করে কথাগুলো শুনে যাচ্ছে। আজকাল একটা বড় বাজে অভ্যাস হয়েছে, জানো। জড়বস্তু কিংবা যাদের সাথে আমার দেনা পাওনার ব্যাপার নেই, তাদের ছাড়া যারা অনেক অনেক ভালোবাসে, মানে বেসিক্যালি ভালোবাসে এমন দেখায়, তাদের ইচ্ছে করে দূরে সরিয়ে দিই। যে মানুষগুলো খুব যত্ন করতে চায় তাদের দূরে সরিয়ে দিই। কেউ ভালোবাসি বললে হেসে উড়িয়ে দিই। ইচ্ছে করে না আবার কারুর প্রতি মায়া তৈরি করতে। যারা থাকতে চায় একদিন তারাও চলে যায়। আসলে কি জানো, সবাই প্রচণ্ড ঝড় জলের রাতের পর আবার রোদ মাখা একটা সকাল খোঁজে। একটানা রাতের অন্ধকার কারো পছন্দ নয়। রাতের এক কোণে অঝরে কেঁদে চলা মানুষটাকে পছন্দ নয়। তোমার এক্সপেকটেশন যতক্ষণ ফুলফিল হচ্ছে ততক্ষণ। একটু ভুল হলেই পাহাড় প্রমাণ অভিযোগ, তারপরে দূরত্ব। কারোর মধ্যে প্রাণ নেই, কেউ কাব্য বোঝে না, কাব্য করে না। সবটা অভ্যাস। সব মানুষগুলো এক একটা অভ্যাস। আদরের দিনে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, কিন্তু গভীর রাতে বৃষ্টিতে কেউ ভেজে না, ভিজতে চায় না। আমি সেই ভীষণ বর্ষার রাতে ভিজতে চাওয়া একজন মানুষ। আমার পরিচয় নেই, পরিচয় প্রয়োজনও নেই। রাত বাড়লে যে মানুষটা ভিজে শরীরে বাড়ি ফেরে, ভীষণ জ্বরে চোখ দিয়ে গরম জলের ফোঁটা বেরিয়ে আসে, গায়ে অসহ্য যন্ত্রণা হয়, সেই মানুষটাই আমি, তোমারই মতন। আমার জন্য কেউ অপেক্ষা করে না মৃগাঙ্ক। হয়তো করবে একদিন, যে হবে আমারই মতো আরেকটা মানুষ। রোজ বৃষ্টি নামলেও ভিজতে চাইব, জ্বর হলেও ভিজব। সম্পর্ক নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই। যারা সত্যিই রোদ ভালোবাসে তারা রাতও ভালোবাসে। জানো, আমি স্বপ্ন দেখেও বসে থেকেছি, না ঘুমিয়ে জেগে থেকেছি, তবুও সাহস করে স্বপ্নের পিছু ধাওয়া করিনি। সম্পর্ক তো একটা স্বপ্নেরই মতন। যেমন আমার কাছে তুমি নিজেকে মেলে ধরেছ, নিজের কাছেও নিজেকে মেলে ধরো। হয়তো তোমাকেও কেউ সত্যি ভালোবেসেছে, তুমি জানোই নি। তুমি যে বলছো তোমার বন্ধুরা তোমায় সময় দেয়নি, তুমি কি নিজেকে নিজে সময় দিয়েছ? তোমার ফেরার পথের দিকে হয়তো কেউ তাকিয়েছিল কোনো এক সময়, কিন্তু তুমি ফিরে তাকাওনি। ধুর, আমায় কেউ ভালোবাসেনি। আমার মতো অনাথ, ইন্ট্রোভার্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, দেখতেও এমন কিছু না, এমন ছেলেকে কেউ কেন পছন্দ করবে? কাল তো শেষের দিন, কাল বলবো। পরের দিন ঘুম থেকে ওরা তাড়াতাড়ি উঠে গিয়েছিল। হ্যাঁ, আজ কোথায়? আজ ওপরে উঠবো। পাহাড়ের উপর উঠতে উঠতেই দেখা পাওয়া গেল তিতাসের সেই বাঁধন হারা রূপ। এই দেখো, ওই যে পুরনো একটা হোমস্টে দেখছো, ওখানে জানো আগে ফিল্মের শুটিং হতো।
তাই বুঝি? চারিদিকে পাইন গাছের ঝাড় আর দূরে সিকিমের দিকে সব বরফে ঢাকা ধূসর পাহাড়। তিতাস, ওই দেখো কসমস পুল। এরপর সারা দিন ট্রেকিং করে ওরা একটা জায়গা বেছে নিল তাঁবু খাটানোর জন্য। এখান থেকে কি দেখাবে বলেছিলে? চলো পাহাড়ের কিনারের ওই পাথরটাতে গিয়ে বসি। এই বলে দুজনে গিয়ে বসলো পাহাড়ের কিনারে। সেখানে বসেই তিতাস মৃগাঙ্ককে জোরথাং, দারমদিনের মতো একাধিক সিকিমের গ্রাম দেখালো। এমনকি রঙ্গিত নদীর প্রতিটা বাঁকও এখান থেকেই দেখা যায়। একসাথে ওরা ধোঁয়া ওঠা কাপ নুডলস খেতে খেতে সূর্যাস্ত দেখল। তারপর যে যার মতো একটু জিরিয়ে নিল। রাতের দিকে ওরা আবার একসাথে বসলো। আজকেই শেষ দিন, যেতে ইচ্ছে করছে না। ফিরতে তো হবেই। এর আগে এত জায়গায় গেছি, কিন্তু এমন রূপ দেখিনি। হয়তো এমন তোমার মতো কাউকে পাইনি বলে সেই জায়গার রূপটাকে এক্সপ্লোর করাই হয়নি। হতে পারে হয়তো। তুমি আজকে কি একটা বলবে বলেছিলে জানো? তোমার অসীম স্যারকে মনে আছে? হ্যাঁ, অসীম স্যার। এই এক মিনিট, তুমি জানলে কেমন করে? আমি পড়তাম, পাস কোর্সে ফিজিক্স ছিল তো আমার। আমি অন্য গ্রুপে ছিলাম। পরীক্ষা নিত মনে আছে স্যার? তখন সব রকম ব্যাচ একসাথে পরীক্ষা দিত। তখন আমি তোমাকে দেখেছিলাম। তুমি কোনোদিন আমার দিকে তাকাও নি। জানো, ক্লাস 11-এর ওই সম্পর্কটার পর ছেলেদের দেখলেই আমার রাগ হতো। কিন্তু তোমাকে যখন মেয়েদের সাথে কথা বলতে দেখতাম, তখন খেয়াল করেছিলাম তুমি কেমন মেয়েদের চোখে সোজাসুজি না তাকিয়ে কথা বলো। একবার বেখেয়ালে তোমার পা একটা মেয়ের গায়ে লেগে গেছিল। তুমি প্রণাম করে নিয়েছিলে, কিন্তু কেমন জানি তুমি আমাকে কোনো দিনও দেখোনি। আমি তোমার ফেরার পথে তাকিয়েছিলাম, তুমি পিছন ফিরে তাকাও নি, বরং এগিয়ে গেছো। একসময় এগোতে এগোতে আমার চোখের নাগাল থেকেও মিলিয়ে গেলে। কি বলছো কি? তাহলে তুমি আমায় আগে থেকে চিনতে? আগে বললে না কেন? আমি যদি বলতাম আমি তোমায় চিনি, তাহলে তুমি আবার আনকমফোর্টেবল ফিল করতে। আমি তোমায় চিনি না ভেবেই তো এত কথা বললে। আর যদি জানতে আমি কে, তাহলে আমার সম্পর্কে তুমি কিছুই জানতে চাইতে না। আমি কে, আমার গোল কি, কিচ্ছু জানতে চাইতে না। নিজেই একটা উপসংহার টেনে নিয়ে ভেবে নিতে যে মেয়েটা যেমনই হোক ওই তো একদিন চলে যাবে। তুমি কি জানতে আমি এখানেই আসব? তুমি কি কাউকে বলেছিলে? কোথাও পোস্ট করেছিলে এই বিষয়ে? না। তাহলে কি করে জানবো আমি? এটা একটা কাকতালীয় ঘটনা, হয়তো বা অলৌকিক। অলৌকিক? অলৌকিকই তো। তোমার তো এখানে আসার প্ল্যানই ছিল না, কারুর কথাতেই তো এসেছো প্ল্যানটা চেঞ্জ করে। তার সাজেশন শুনলে বলেই আমার সাথে দেখা হলো। আবার দেখো, একটা সময় যার উপেক্ষা পেয়েছি, আজ তার থেকে তার উপেক্ষিত হওয়ার গল্প শুনছি। এগুলো কি অলৌকিকের থেকে কিছু কম? ইচ্ছে করে শুনিয়ে বললি বল? অভিমান আছে? না, অভিমান তখনই করা যায় যখন আমরা জানি আমাদের অভিমানটা কেউ ভাঙিয়ে দেবে। সেখানে যে আমার অস্তিত্ব সম্পর্কে জানে না, তার ওপর কিসের অভিমান বলো? তোর জন্য আমার কষ্ট হয়। তুই নিজের চারদিকে নিজেই একটা পাঁচিল গড়ে তুলেছিলিস। তোর বদ্ধমূল ধারণা ছিল তোকে কেউ চায় না, কেউ ভালোবাসে না। এখনো আমার জন্যই অপেক্ষা করছিলিস? হয়তো। আমাকে কেউ এইভাবে ভালোবাসে আমি জানতামই না, জানতে চাইলামই না। আচ্ছা, তুইও তো কখনো নিজে থেকে জানাসনি আমাকে। এইবার জানাবো। মানে এই যে এখন তুই করে বলা হলো, আপনি থেকে তুমি কাছে, তুমি থেকে তুই। পাহাড়ের ওই পারে সত্যি তবে কিছু হয়, কেউ সত্যিই বসে থাকে। পাহাড়ি ঠান্ডা হাওয়ায় চুলগুলো উড়ছে তিতাসের। হঠাৎ এক দমকা হাওয়ায় চুলের ঝাপটা গিয়ে পড়ল পাশে বসে থাকা মৃগাঙ্কর মুখে। মৃগাঙ্ক আলতো হাতে চুলগুলো গুঁজে দিল তিতাসের কানের পাশে। তিতাসের কাঁধে মাথাটা রাখল। খুব শান্তি লাগছে রে। শেষ
এমন শান্তি পেয়েছিলাম যখন বোম্বলকে কবরে শুইয়ে দেওয়ার আগে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম। তিতাস যে নিজেকে এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো সময় ধরে সামলে রেখেছে, হঠাৎ একটা মাথা ওর কাঁধে আশ্রয় নেওয়াতে সবটা ঘেঁটে যাচ্ছে। পুরো শরীরে যেন অনেক দিনের জমা ব্যথাগুলো ছড়িয়ে পড়ছে। চোখের কোণে জল জমছে, চোখের উষ্ণ নোনতা জল গিয়ে পড়ছে মৃগাঙ্কর গালে। কিরে, কাঁদছিস? কই না তো। এখন কিন্তু অভিমান জমেছে। কি করে জানলি? আমি সব জানি। কই, এতদিন তো কিচ্ছু জানতিস না। মৃগাঙ্ক তিতাসকে কাছে টেনে নেয়, ওর চোখের জল মুছিয়ে দেয়। নিজেদের অজান্তেই ওদের মধ্যেকার দূরত্বটা মিলিয়ে যায়। মৃগাঙ্কর বুকে তখন যেন ঝড় উঠেছে, তবে এই ঝড় সর্বগ্রাসী নয়। এই ঝড়ের পর সকালের মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ দেখা যায়। মৃগাঙ্কর শরীর জুড়ে আনন্দ, ভয়, মুগ্ধতা সব জড়িয়ে যাচ্ছে একের পর এক একসাথে। মৃগাঙ্কর মনে হতে থাকলো, এমন মেয়েকেও এতদিন দূরে ঠেলে রেখেছিল, আগে কখনো কেন এইভাবে পায়নি ওকে। হয়তো আগে পেলে মেয়েটাকে এইভাবে চেনাই যেত না, মেয়েটার অমন শান্ত নদীর মতো স্বভাব জানাই যেত না। হয়তো এতটা কাছে আসার আগে এক আলোকবর্ষ দূরে যেতে হয়। চাঁদের আলো, দূরের পাহাড়ি রাস্তায় গাড়ির আলো, জোনাকির মতো খেলে বেড়ানো ঠান্ডা হাওয়ায় সবটা যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মৃগাঙ্ক আর তিতাসের ভেজা গালকে। ঠিক এইভাবেই তো একদিন কাউকে চেয়েছিল, ঠিকই এমনই একটা মূর্তি তো বানিয়েছিল সে। তিতাসের ঠোঁট দুটো ধীরে ধীরে ছুঁয়ে ফেলল মৃগাঙ্কর ঠোঁটকে। বাইরের ঠান্ডা হাওয়াতেও যেন কোনো এক অলৌকিক উষ্ণতা ছড়িয়ে দিতে থাকলো দুটো শরীর। তারপর এক সময় আকাশের সমস্ত অন্ধকার কাটিয়ে জেগে উঠল নতুন সকাল। যে সকালে মিলে গেছে দুটো সব হারা মানুষের মন, যারা আরো একবার সুযোগ দিয়েছে নিজেদের, আরো একবার ঝুঁকি নিয়েছে জীবনের, আরো একবার পাহাড়ের বুকে দাঁড়াতে চেয়েছে। তবে এইবার আর একা একা নয়, দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে ফিরে আসতে চেয়েছে। তাই জন্যেই তো দেখুন, দূর থেকে কেমন যেন একটা গান ভেসে আসছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কি হবে না ভেবে। Story Shades Originals presents Laveria, the area of love. লাভেরিয়াতে আজ আপনারা শুনলেন অনুস্মিতা মিত্রের কলমে আরও একবার চলো ফিরে যাই। গল্পের কথক কৌস্তব রয়, তন্ময় অমর চ্যাটার্জি, দোকানদার আশিস বিশ্বাস, তিতলি পূর্বিতা গুহ, তিতাস তনুশ্রী ব্যানার্জি, মৃগাঙ্ক এবং সম্পূর্ণ পরিচালনায় বিশ্ব বৈরাগী। আজকের গল্পটা সত্যি আমার জন্য ভীষণ স্পেশাল। আমি রেকর্ড করার সময় প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করতে পেরেছি, কিন্তু গল্পটা আপনাদের ঠিক কেমন লেগেছে সেটা জানান আমাদেরকে কমেন্টে। ফিরছি আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 8:40। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ।